So আজকে আমরা যে এসেটা পড়তে চলেছি that is of studies which is written by Francis Bacon. Okay, of studies এটার উচ্চারণটা কিন্তু of actually of হ্যাঁ of. So of studies which is written by Francis Bacon. তো আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তোরা আজ পর্যন্ত যত এসে পড়েছিস সব থেকে কঠিন এসে দিস ইজ এইটা সব থেকে কঠিন এসে, ঠিক আছে? তাই জন্য আই নিড ইউর টোটাল অ্যাটেনশন বিকজ আদারওয়াইজ এসেটা মাথার উপর দিয়ে চলে যাবে। বাট হ্যাঁ, একটা জিনিস ঠিক যে ইফ ইউ গাইজ আর কমপ্লিটলি ফোকাসড, ভালো করে যদি শুনিস অ্যান্ড ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেন ইউল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। তো এইটা প্রথমেই আমি তোদেরকে সতর্ক বার্তা দিয়ে দিলাম। নাও অ্যাজ আই ওয়াজ সেইং যে আজকের আমাদের পড়ার টপিক হচ্ছে অফ স্টাডিজ হুইচ ইজ রিটেন বাই ফ্রান্সিস বেকন। আমরা প্রথমে একটু ফ্রান্সিস বেকন সম্পর্কে জানি যে হু ওয়াজ ফ্রান্সিস বেকন। বলছে Francis Bacon was a remarkable English philosopher, statesman and a scientist who lived from 1561 to 1626. Francis Bacon কে ছিল? Francis Bacon was an English philosopher. Philosopher বাংলা মানে কি? দার্শনিক। Now statesman মানে হচ্ছে রাজনীতিবিদ, and he was a scientist as well, এবং একজন বিজ্ঞানীও ছিল। তাহলে দার্শনিক, তার সাথে সাথে একজন রাজনীতিবিদ, তার সাথে সাথে একজন বিজ্ঞানী, যিনি জন্মগ্রহণ করছেন 1561 সালে এবং যিনি মারা যাচ্ছেন 1626 সালে। নাও এনাকে বলা হচ্ছে হি ইজ ওয়াইডলি কনসিডার্ড ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ মডার্ন সায়েন্টিফিক রিসার্চ and is often called the father of modern science. ওকে, ফ্রান্সিস বেকনকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ বাংলায় বললে আধুনিক বিজ্ঞানের জনক ফ্রান্সিস বেকনকে বলা হয়। বাট দ্য থিং ইজ দ্যাট আজকে আমরা ফ্রান্সিস বেকনকে পড়বো নট অ্যাজ আ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী রূপেও পড়বো না, নট অ্যাজ আ স্টেটসম্যান, একজন পলিটিক্যাল পার্সোনালিটি হিসাবেও পড়বো না, অ্যান্ড উইল নট রিড হিম অ্যাজ আ ফিলসফার, একজন দার্শনিক হিসেবেও আমরা আজকে ফ্রান্সিস বেকনকে পড়বো না। আজকে আমরা ফ্রান্সিস বেকনকে পড়বো কি হিসাবে? আজকে আমরা ফ্রান্সিস বেকনকে পড়বো একজন এসেইস্ট হিসাবে। কি হিসাবে বললাম? এসেইস্ট, বেসিকলি রচয়িতা, ঠিক আছে? নাও এসে কথাটার মানে কি? এসে মানে হচ্ছে রচনা। হ্যাঁ, তো ফ্রান্সিস বেকন নিজের জীবনে কতগুলো এসে লেখেন? ফ্রান্সিস বেকন নিজের জীবনে 58 অর্থাৎ 58টা এসে লেখেন। তার মধ্যে তার যে প্রথম এসের কালেকশন, প্রথম যে 10টা এসে সেটা পাবলিশ হয় 1597। এই 1597 যে কালেকশনটা, সেই কালেকশনের মধ্যেই আমাদের যে এসেটা রয়েছে অফ স্টাডিজ, এটা কিন্তু ওয়াজ ইন 1597 কালেকশন। 1597 সালে ইনি 10টা এসে পাবলিশ করেন। 1597 এর পরে 1612 সালের মধ্যে এই 10টা এসে বেড়ে গিয়ে দাঁড়ায় 38টা এসেতে, এবং তারপরে 1625 সালের মধ্যে 38টা এসে বেড়ে গিয়ে দাঁড়ায় 58টা এসেতে, ঠিক আছে? তো তিনি 1625 সালের মধ্যে মোট 58টা এসে লিখেছিলেন। প্রথম 1597-এ 10টা, তারপরে 1612-র মধ্যে আরো 28খানা এসে অ্যাড হয়, আর তারপরে আরো 20টা এসে অ্যাড হয় 1625 সালের আগে। তো সব মিলিয়ে 58টা এসে, এবং আমাদের যে এসেটা which is named of studies, এই এসেটা কোন কালেকশনে? একদম প্রথম কালেকশনেই রয়েছে, অর্থাৎ 1597। যদিও 1612 সালে এই এসেটার মধ্যে একটু মডিফিকেশন, মানে এটা এই এসেটার একটা মডার্ন ভার্সন পাবলিশ হয়, যেখানে ভোকাবুলারিতে আরেকটুখানি ভালো কিছু অ্যাড করে তিনি রিভাইজড এডিশন পাবলিশ করেন 1612-এ, বাট ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1597. You guys remember it, okay? Now, of studies, as the name suggests, কি নিয়ে এই রচনাটা লেখা? এই রচনাটা লেখা বেসিকলি তোমার পড়াশোনা নিয়ে, ঠিক আছে? অ্যান্ড যেটা তোরা করতে সব থেকে বেশি আই গেস অপছন্দ করিস। ইজ ইট রিয়েলি সো? নাকি পড়াশোনা করতে ভালোই লাগে? ভালোই লাগে। নাও আমরা আজকে একেবারেই অফ স্টাডিজটা শুরু করছি, এবারে টেক্সটটা, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। লেটস সি, আমরা ক্লাসের শেষে দেখবো যে তোরা বুঝতে পেরেছিস কি। শুরু করি? ওকে, সো বলছে যে studies serve for delight, for ornament and for ability. পড়াশোনা, অধ্যয়ন, পড়াশোনাকে আমরা বাংলাতে অধ্যয়নও বলে থাকি। পড়াশোনা কি করে?
কেন আমরা মানে হোয়াট ইজ আওয়ার অবজেক্টিভ স্টাডি, আমরা পড়াশোনা কেন করি? এখন মডার্ন স্টুডেন্ট জিজ্ঞেস করলে বলবো দাদা সেমিস্টারে নাম্বার পাওয়ার জন্য করি। বাট ইজ ইট রিয়েলি দ্য পারপাস অফ স্টাডি? পড়াশোনার অ্যাকচুয়াল পারপাস কি সেমিস্টারে নাম্বার পাওয়া থরি, পরীক্ষায় নাম্বার পাওয়া থরি? না, পড়াশোনার পারপাস ইজ ডিফারেন্ট। পড়াশোনার কি কি পারপাস আছে দেখ, ইট ক্যান গিভ আস ডিলাইট। ডিলাইট মানে পড়াশোনা আমাদেরকে আনন্দ দিতে পারে। ইট ক্যান হেল্প আস টু অর্নামেন্ট আওয়ার কনভারসেশন। পড়াশোনা আমাদেরকে কিসে সাহায্য করতে পারে? পড়াশোনা আমাদেরকে অর্নামেন্টেশনে সাহায্য করতে পারে। অর্নামেন্টেশন, অলঙ্করণ, ভাষার অলঙ্করণ। অর্থাৎ আমি কিছু একটা বলছি যখন, সেটা একটা যে ইলিটারেট পার্সন হবে, যে একজন অশিক্ষিত মানুষ হবে, সে একটা জিনিসকে যেভাবে কনভে করবে, আমি যে পড়াশোনা করেছি সেই সিমিলার জিনিসটাকে আমি যখন কনভে করব, আমি কিন্তু একজন ইলিটারেট মানুষের থেকে অনেক বেশি ভালো করে কনভে করতে পারবো কোনো একটা বিষয়কে। তাহলে পড়াশোনা আমাদেরকে আনন্দ দেয়। পড়াশোনা আমরা কিভাবে কোনো কথা কনভে করব, কিভাবে বেটার ওয়েতে কোনো কথা কনভে করব, সেই বিষয় তো আমাদেরকে সাহায্য করে, যেটাকে ইংরেজি ভাষাতে বলা হয় অর্নামেন্টেশন। অ্যান্ড ইট হেল্পস আস টু এনহ্যান্স আওয়ার এবিলিটিজ অ্যাজ ওয়েল। পড়াশোনা আমাদেরকে সাহায্য করে কি করতে? আমাদের যে এবিলিটি, আমাদের ক্ষমতা, আমাদের সামর্থ্য, এইটা বৃদ্ধি করতে। তাহলে প্রথম লাইনে বেকন ইজ সেইং দ্যাট স্টাডি সার্ভ ফর ডিলাইট। পড়াশোনা বা অধ্যয়ন আমাদেরকে আনন্দ প্রদান করে, আমাদেরকে অলঙ্করণে সাহায্য করে এবং আমাদের সামর্থ্য বাড়াতে সাহায্য করে। দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ বেকন। নাও বেকন যে পরের লাইনে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করবে। কেমন ভাবে এক্সপ্লেইন করবে দেখ, দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। পড়াশোনা কখন আমাদেরকে আনন্দ দেয়? যখন আমরা প্রাইভেটনেসে থাকি, অর্থাৎ আমরা যখন একা থাকি। রিটায়ারিং মানে কিন্তু অবসর সময়, ফাঁকা টাইমে। ফর এক্সাম্পল, আমার সারা দিনটা ইজ প্যাকড আপ উইথ স্টুডেন্টস অ্যান্ড ক্লাসেস। সারাদিন আমি স্টুডেন্টসদের মাঝে আই এম টেকিং ক্লাসেস এন্ড অল। নাও যখন আইল গেট ফ্রি টাইম, আমি যখন অবসর সময় পাবো, হোয়াট উইল আই ডু? এখন মডার্ন জেনারেশনে আই উইল স্ক্রল থ্রু মাই ইনস্টাগ্রাম। আমি ইনস্টাগ্রামে রিল দেখবো, রাইট? নো। একজন মানুষ সে ফ্রি টাইমে হি ক্যান স্টাডি বুকস। আমি ফিজিক্স বই, বায়োলজি বই, কেমিস্ট্রি বইয়ের কথা আই এম নট সেইং। ইউ ক্যান স্টাডি, ইউ ক্যান রিড স্টোরি বুকস, রাইট? তো তুই যখন অবসর সময়তে একটা গল্পের বই নিচ্ছিস, যেমন আগের দিন লাস্ট লিফ পড়ালাম, ইমাজিন দ্যাট ইউ আর ফ্রি। সেই সময় তুই লাস্ট লিফের মতো একটা গল্প যখন পড়ছিস, গল্পটা তোকে আনন্দ দেবে কি দেবে না? ডেফিনেটলি তোকে আনন্দ দেবে। অবসর সময়তে তোরা যখন দি আইজ হ্যাভ ইট পড়বি, ফ্রি টাইম, কিছু করার নেই, বইটা খুলে দি আইজ হ্যাভ ইট পড়ছিস, গল্পটা, আহা, ইট উইল গিভ ইউ ডিলাইট। তাহলে পড়াশোনা আমাদেরকে ডিলাইট দিতে পারে, আনন্দ দিতে পারে। when we are in privateness, আমরা যখন একা একা থাকছি, রিটায়ারিং, আমরা যখন অবসর সময় ফ্রি টাইমে, ইফ উই স্টাডি ইট ক্যান গিভ আস ডিলাইট। তখন কিন্তু পড়াশোনাটা আমাদেরকে আনন্দ দিতে পারে। ইট ক্যান কি বলছে, ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। পড়াশোনা আমাদেরকে কিসে সাহায্য করতে পারে? না, অর্নামেন্টেশনে সাহায্য করতে পারে। নাও অর্নামেন্টেশন আমি কেন বলছি? ইমাজিন আমাকে বলতে হবে যে আমার খিদে পেয়েছে, লাইক আমি ক্ষুধার্ত। এটাকে যখন আমি ইংরেজিতে বলবো, তো একজন মানুষ যে বেশি পড়াশোনা করেনি, সে নর্মালি বলবে যে আই এম হাংরি, রাইট? সো দিস ইজ আ সিম্পল ল্যাঙ্গুয়েজ, দিস ইজ সিম্পল ইংলিশ। বাট নাও যে একজন লার্নেড পার্সন, যে একজন শিক্ষিত ব্যক্তি, এই আই এম হাংরি এইটাকেই সে একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারবে, একটুখানি এনহ্যান্স ওয়েতে বলতে পারবে। সে বলতে পারবে যে আই এম সো হাংরি দ্যাট আই কুড ইট আ হর্স। লুক, আমি একটা জিনিসকে এক্সপ্লেইন করছি, বাট ইন অ্যান এনহ্যান্সড ওয়ে। যে একজন ইলিটারেট পার্সন, সে একজন সামনের যে সুন্দরী নারী বসে আছে, তার যদি বিউটিটাকে সে এক্সপ্লেইন করতে যায়, ইমাজিন যে আমি একজন ইলিটারেট পার্সন এবং আমি আমার সামনে বসে থাকা কোন একজন নারীর সৌন্দর্যের তারিফ করতে চাই, আমি নর্মালি বলতে পারি দ্যাট ইউ আর বিউটিফুল। দিস ইজ প্লেন ল্যাঙ্গুয়েজ। বাট যিনি একজন লিটারেট পার্সন হবেন, যিনি পড়াশোনা করবেন, যিনি একজন লার্নড ম্যান হবেন,
তিনি লার্নড ম্যান হবেন, তিনি সামনের যে ব্যক্তি তার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে বলতে পারে যে ইয়োর চিকস আর লাইক রোজ, অর্থাৎ তোমার গালগুলো গোলাপের মতো। তাহলে এই যে আমার কনভারসেশন, আমার যে কথা বলা, এই কথা বলাতে যে আমি সৌন্দর্য বৃদ্ধি করছি, আমার কথাগুলোকে আমি বেশ সুন্দর উপায়ে রিপ্রেজেন্ট করছি, আমি কথাগুলোর মধ্যে অলংকরণ আনছি, এটা কখন আমি আনতে পারবো? যখন আমি পড়াশোনা করব, রাইট? তাহলে দেখ, পড়াশোনা ক্যান গিভ আস ডিলাইট, অধ্যয়ন আমাদেরকে আনন্দ দিতে পারে। অধ্যয়ন আমরা যেভাবে কথা বলছি, আমাদের ওয়ে অফ এক্সপ্রেশন সেটাকে এনহ্যান্স করতে পারে। অ্যান্ড for ability is in the judgment and disposition of business. পড়াশোনা আমাদের সামর্থ্য বাড়ায়। এবারে এটার মানে কি? এর মানে একজন শিক্ষিত মানুষ সে একটা সিচুয়েশনকে অনেক বেশি ভালো জাজ করতে পারে একজন ইলিটারেট মানুষের থেকে। ইমাজিন, জীবনে যখন কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করব, সেইটা সর্বদা একজন শিক্ষিত মানুষ, একজন লার্ন পারসন সেই প্রবলেমের গ্রেভনেসটাকে বুঝবে, তাৎপর্যটাকে বুঝবে এবং ভালো উপায়ে সে প্রবলেমটাকে সলভ করতে পারবে। কিন্তু যিনি একজন ইলিটারেট মানুষ হবেন, তিনি কিন্তু সেই প্রবলেমটাকে ভালোভাবে সলভ করতে পারবেন না। অ্যাটলিস্ট যিনি একজন লার্নড মানুষ, তিনি অনেক বেশি ভালোভাবে সলভ করতে পারবেন কোনো একটা প্রবলেমকে। একজন লার্নড ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি কোনো একজন মানুষকে অনেক বেশি ভালো জাজ করতে পারে একজন ইলিটারেট পারসনের থেকে, একজন মূর্খ ব্যক্তির থেকে। তো ইট ক্যান এনহ্যান্স ইউর জাজমেন্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড একজন শিক্ষিত ব্যক্তি প্রতিটা কর্ম, প্রতিটা কাজ খুব ভালোভাবে সম্পাদন করতে পারে, একটা অর্গানাইজ ওয়েতে প্রতিটা কাজ করতে পারে। তাহলে দেখো, প্রথম যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে বেকন কিন্তু আমাদেরকে বলছে যে স্টাডিজ ক্যান গিভ আস ডিলাইট, it can help us in ornamentation, and it can improve our skill, it can improve as it was saying our ability. So তারপরে যে সেকেন্ড লাইনে কিন্তু বেকন বলছে যে কিভাবে পড়াশোনা আমাদেরকে আনন্দ দিতে পারে, কিভাবে পড়াশোনা আমাদেরকে অর্নামেন্টেশন বা আমাদের ওয়ে অফ এক্সপ্রেশন এটাকে এনহ্যান্স করতে পারে। বেকন আমাদেরকে বলছে যে কিভাবে পড়াশোনা আমাদের ভেতরে যে জাজমেন্ট, আমি কোনো মানুষকে জাজ করছি, কোনো সিচুয়েশনকে জাজ করছি, আমি অনেক বেটার ওয়েতে জাজ করতে পারবো যদি আমি ভালো করে পড়াশোনা করি। সো এইটা পড়াশোনা থেকে আমি কি কি বেনিফিট নিতে পারি, পড়াশোনার অ্যাকচুয়াল পারপাস কি, বেকন কিন্তু প্রথম দুটো লাইনে বলে দিচ্ছে। এরপরে যে স্ট্যান্ডাটা, এই স্ট্যান্ডায় বেকন দু ধরনের মানুষের কথা বলছে। সেই দু ধরনের মানুষ কি কি? একটা হচ্ছে এক্সপার্ট ম্যান, আর একটা হচ্ছে লার্নড ম্যান। নাও আমি এই স্ট্যান্ডাটা পড়ার আগে এক্সপার্ট ম্যান আর লার্নড ম্যানের ডিফারেন্সটা তোদেরকে বলতে চাই বা বোঝাতে চাই। দেখো, হু ইজ অ্যান এক্সপার্ট ম্যান? যদি আমি বাংলা মানে বলি, তাহলে এক্সপার্ট ম্যান মানে একজন দক্ষ মানুষ, আর লার্নড ম্যান মানে একজন শিক্ষিত মানুষ। আচ্ছা, একজন দক্ষ মানুষ আর একজন শিক্ষিত মানুষ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? উই শুড আন্ডারস্ট্যান্ড অ্যাট ফার্স্ট। দেখো, দক্ষ যখন কোনো মানুষকে আমি বলছি দ্যাট হি ইজ আ স্কিলড পারসন অর হি ইজ অ্যান এক্সপার্ট ম্যান, আমি সর্বদা কিন্তু বলছি যে সেই মানুষটা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে এক্সপার্ট। ফর অ্যান এক্সাম্পল, আমার এক বন্ধু আছে যার নাম সত্যজিৎ। তার বাবা ক্লাস 8 অবধি পড়াশোনা করেছে, বাট তার বাবা একজন দারুণ রাজমিস্ত্রি, ঠিক আছে? তো তার বাবার কাছে আমি যদি এখন গিয়ে বলি যে আমি একটা বাড়ি বানাতে চাই, তার বাবা আমাকে এক্স্যাক্টলি বলে দেবে যে মাল্যবান, তোমার এতটা ইট লাগবে, এতটা সিমেন্ট লাগবে, এতটা বালি লাগবে, অ্যান্ড এই বাড়ি সংক্রান্ত যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সে আমাকে বলতে পারবে, কারণ সে একটা পার্টিকুলার ফিল্ডে এক্সপার্ট। কিন্তু এখন যদি আমি ওনার কাছে গিয়ে আমার জীবনের কোনো প্রবলেম বলি, উইল হি বি এবল টু সলভ দ্যাট? নো। So he is an expert man. But যিনি একজন শিক্ষিত মানুষ হবেন, তিনি জেনারেল কাউন্সিলস, তুমি জীবনের যে কোনো প্রবলেম তার কাছে নিয়ে যাও,
he will be able to solve that. যে কোনো কাজ তার কাছে নিয়ে যাও, he will be able to solve that. So what I mean to say is that যে একজন এক্সপার্ট মানুষ একটা পার্টিকুলার ফিল্ডের এক্সপার্ট, একটা এক্সপার্ট মানুষ একটা পার্টিকুলার ফিল্ডের কাজগুলোকে পারফেক্ট ওয়েতে করতে পারবে, কিন্তু জেনারেল কাউন্সিল সে দিতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড যে একজন লার্নড পারসন হবে, যে একজন শিক্ষিত মানুষ হবে, সে কিন্তু জীবনের যে কোনো প্রবলেম হি ক্যান সলভ, যে কোনো কাজ হি ক্যান ডু। দেখো কি বলছে, expert men can execute and perhaps judge of particulars one by one. যিনি একজন দক্ষ মানুষ, তিনি execute and perhaps judge of particulars one by one. একটা বিশেষ কাজ তাকে যদি দেয়া হয়, যেই কাজে সে দক্ষ, সেই কাজটা সে প্রপার ওয়েতে বা ঠিকভাবে করতে পারবে। On the other hand, but the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. কিন্তু তুমি যদি সাধারণ পরামর্শ চাও, সেটা কি তোমাকে একজন এক্সপার্ট মানুষ, একজন এক্সপার্ট ম্যান কি তোমাকে সাধারণ পরামর্শ ঠিকঠাক দিতে পারবে? পারবে না। He can never solve the problems of my life. He can never organize things that I can do, like in life. সে একটা পার্টিকুলার ফিল্ডের এক্সপার্ট। সো এটাই হলো একটা এক্সপার্ট ম্যান আর একটা লার্নড ম্যানের মধ্যে ডিফারেন্স। একটা এক্সপার্ট ম্যান একটা পার্টিকুলার ফিল্ডে সবকিছু ভালোভাবে করতে পারবে, বাট একটা লার্নড ম্যান সে কিন্তু জেনারেল কাউন্সিল হোক অথবা মার্শালিং অফ অ্যাফেয়ার্স হোক, জীবনের কর্ম সম্পাদন হোক, প্রত্যেকটা কাজ কিন্তু সে ভালোভাবে করতে পারবে। Now, to spend too much time in studies is sloth. তবে ওয়ার্নিং মাই ফ্রেন্ড, যে পড়াশোনায় অতিরিক্ত টাইম স্পেন্ড করা, অতিরিক্ত সময় পড়াশোনায় স্পেন্ড করা ইজ স্লথ। স্লথ মানে কুড়েমি। তুমি যদি সারাদিন বই নিয়ে বসে থাকো, এর মানে তুমি কুড়ে। দিস ইজ ভেরি ট্রু। যখন বাইরে যেতে ইচ্ছে করে না, খেলতে ইচ্ছে করে না, সারাদিন শুধু বই নিয়ে বসে থাকবে তুমি, তখন তোমাকে কুড়ে বলা হবে, বা তুমি কুড়ে। অন্য কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তুমি যোগদান করছো না। ইয়েস, ইউ শুড স্টাডি, but you should not study all the time. As our parents are expecting যে 24 ঘন্টা we need to study. No. কি বলছে? বলছে to spend too much time in studies is sloth. যদি তুমি অতিরিক্ত টাইম পড়াশোনায় স্পেন্ড করো, it means you are কুড়ে, তুমি হলে অলস, lazy. To use them too much for ornamentation is affectation. যদি তুমি নিজের পড়াশোনাটাকে বেশি অর্নামেন্টেশনের জন্য, বেশি অলংকরণের জন্য ব্যবহার করো, তাহলে তোমার এটা হচ্ছে ভাড়ামি। ভাড়ামি মানে ইউ আর শোয়িং ইট অফ। দেখো, পড়াশোনা should never be to show things off. তুমি পড়াশোনা কখনোই শো অফ করার জন্য করবে না। ইউ নো, যে আমি পড়াশোনা করেছি, নাও আই হ্যাভ লার্নড কি বলবো, গ্রেট ভোক্যাবুলারি, আমি দারুণ ভোক্যাবুলারি অর্জন করেছি, বাট দ্যাট ডাজ নট মিন যে তুমি সব জায়গায় নিজের ভোক্যাবুলারি দেখিয়ে বেড়াবে। আমি কি বলছি, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? যে পড়াশোনা কিন্তু শো অফ করার জন্য নয়, নিজের ভোক্যাবুলারি শো অফ করার জন্য নয়। মানুষে কি করে, মানুষে পড়াশোনা করছে এবং কেন করছে, তার পারপাসটা হচ্ছে আমি মানুষকে ছোট করব, বাই শোয়িং অফ মাই ভোক্যাবুলারি। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল নিই, তাহলে আমি এরকম ভাবে বলতে পারি যে ইমাজিন কর যে আমি এখন তোদের সামনে এইভাবে যদি কথা বলি যে লুক, a vast concourse was assembled to visualize the conflagration. তোদের মাথার উপর দিয়ে চলে যাবে যে দাদা বা স্যার কি বললো। আমি বললাম a vast concourse was assembled to visualize the conflagration. এই কথাটার মানে হচ্ছে a vast concourse, it means many people, was assembled মানে came, to visualize মানে to see, and the conflagration means the fire. So আমাকে যদি এখন বলতে হয় যে অনেক মানুষ এসেছিল আগুনটাকে দেখতে, so how should I say? I should say that many people came to see the fire. সেটার জায়গাতে আমি কিভাবে বলছি, আমি বলছি a vast concourse was assembled to visualize the conflagration. আমি কি করছি, আমি অত্যাধিক অর্নামেন্টেশন ইউজ করছি নিজের ভাষাতে, যে একটু বেশি ভোক্যাবুলারি, একটু বেশি
কঠিন ভোকাবুলারি ইউজ করছি। এবারে কেন করছি আমি কঠিন ভোকাবুলারি ইউজ? শো অফ করার জন্য। বাট পড়াশোনার পারপাস কিন্তু এটা নয়। আর একটা এক্সাম্পল দেবো? Do I need to give another example so that you understand it well? Okay, if I say that I really like to have a spherical, translucent, gossamer thin culinary vessel of Salmonella-derived substrate meticulously engineered to encapsulate a symphonic amalgamation of spice-infused microgranulated leguminous essence punctuated with effervescent chutneys and electrifying piquant condimentary revelations. কিছু মাথায় ঢুকলো? আমি বললাম, look, I really feel like having a fuchka. Look, when I said culinary vessel, it means ওই ফুচকার যে পাপড়ি, সেই পাপড়িটা। আমি যখন বলছি যে leguminous essence, এর মানে আলু সেদ্ধ। আমি যখন বলছি condimentary revelations, এর মানে চাটনি। So, if I want to say যে আমি ফুচকা খেতে চাই, I would rather say that I am feeling like having a plate of fuchka. I can express myself, right? So, এই যে over ornamentation, is it needed? No. পড়াশোনা কিন্তু এই ওভার অর্নামেন্টেশনের জন্য ইউজ করবো না, যে এমন ভাষা বলবো যে কারো মাথার উপর দিয়ে চলে যাবে সবার। I wouldn't use that. Now, to make a judgment wholly by their rules is the humor of a scholar. আর সর্বদা আমরা আমাদের বিচার বিশ্লেষণ সর্বদাই পড়াশোনার দ্বারা করব না। তাহলে দেখ, পড়াশোনায় বেশি টাইম স্পেন্ড করা হচ্ছে স্লথ বা কুড়েমির লক্ষণ। যদি আমরা পড়াশোনা করি শুধুমাত্র অর্নামেন্টেশনের জন্য, অর্থাৎ আমি এমন ভাষা বলবো যাতে মানুষের মাথার ওপর দিয়ে চলে যায়, মানুষকে ছোট করার জন্য, এই যে অতিরিক্ত অর্নামেন্টেশন, এটাকে বলা হচ্ছে অ্যাফেক্টেশন, মানে ভাড়ামি। অতিরিক্ত অর্নামেন্টেশনের জন্য পড়াশোনা করব না। আর জীবনের সমস্ত বিচার বিশ্লেষণ কিন্তু পড়াশোনার দ্বারা করব না। Now, they perfect nature and are perfected by experience. You should understand one thing, যে আমাদের সবার মধ্যে না সহজাত কিছু কোয়ালিটি রয়েছে, সহজাত কিছু গুণ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, সবার আগে আমার একটা কথা বল, যে ডু ইউ ওয়াচ ক্রিকেট? তোরা ক্রিকেট দেখিস? ওকে, তোদের মধ্যে কেউ পারফেক্ট ব্যাটসম্যান হতে চাস? লাইক, আই ওয়ান্ট টু বি আ ব্যাটসম্যান ইন ক্রিকেট, দারুণ একটা ব্যাটসম্যান হতে চাই। আচ্ছা, একটা পারফেক্ট ব্যাটসম্যান হওয়ার জন্য হোয়াট ডু উই নিড? আমাদের কি প্রয়োজন একটা পারফেক্ট ব্যাটসম্যান হওয়ার জন্য? দেখ, একটা পারফেক্ট ব্যাটসম্যান হওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাম্বার 1, ন্যাচারাল অ্যাবিলিটিস। অর্থাৎ আমি ভালো ব্যাটসম্যান হব কিনা সেটা ছোটবেলা থেকেই তুই বুঝতে পারবি। দ্য ওয়ে আই হ্যান্ডেল মাই ব্যাট, দ্য ওয়ে আই গ্রিপ, দ্য ওয়ে আই হোল্ড মাই ব্যাট। তো একজন ভালো ব্যাটসম্যান হওয়ার জন্য তোমার মধ্যে ন্যাচারাল অ্যাবিলিটি, অর্থাৎ ছোটবেলা থেকে এই সহজাত গুণটা থাকা দরকার, যে তুমি ভালো ব্যাটসম্যান হতে পারবে। না, শুধুমাত্র ন্যাচারাল অ্যাবিলিটি বা ন্যাচারাল ট্যালেন্ট থাকলে কি একটা মানুষ ভালো ব্যাটসম্যান হতে পারবে? নো। ন্যাচারাল অ্যাবিলিটির সাথে সাথে তোকে সেটা নিয়ে স্টাডি করতে হবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে। You need to understand what an in-swinger is. You need to understand what an out-swinger is. You need to understand what a reverse swing is. প্রত্যেকটা জিনিস তোমাকে পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে। আচ্ছা, তোমার মধ্যে ন্যাচারাল অ্যাবিলিটি আছে, তুমি ব্যাটিং নিয়ে পড়াশোনা করেছো, উইল ইউ বি আ গুড ব্যাটসম্যান? নো। এর সাথে সাথে ইউ নিড টু হ্যাভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ মাঠে নেমে ইউ নিড টু প্র্যাকটিস। অ্যান্ড যখন ন্যাচারাল অ্যাবিলিটি, তার সাথে সাথে স্টাডি, তার সাথে সাথে এক্সপিরিয়েন্স, এই তিনটে জিনিসের যখন অ্যামালগামেশন হয়, এই তিনটে জিনিস যখন একসাথে মেশে, ইট লিডস টু পারফেক্টনেস। সেটা তোমায় কি বানায়? সেটা তোমায় পারফেক্ট বানায়। ইমাজিন তুমি একজন সুইমার হতে চাও না, তোমার মধ্যে ছোটবেলা থেকে এই ট্যালেন্ট থাকতে হবে যে ইউ ক্যান, কি বলবো, তুমি জলে ভেসে থাকতে পারো, এটা তোমার ন্যাচারাল অ্যাবিলিটি।
বাট তোমার মধ্যে শুধুমাত্র ন্যাচারাল অ্যাবিলিটি থাকলেই তুমি ভালো সুইমার হয়ে যাবে? নো, ইউ নিড টু স্টাডি অ্যাবাউট সুইমিং, কিভাবে করতে হয়, হোয়াট আর দ্য কাইন্ড অফ স্ট্রোকস। তারপরে তুমি তোমার মধ্যে ন্যাচারাল অ্যাবিলিটি আছে ভেসে থাকার, তুমি সুইমিং সম্পর্কে পড়াশোনা করছো, উইল ইউ বি আ গুড সুইমার? নো। দেন এক্সপিরিয়েন্স, তোমাকে জলে নামতে হবে, সাঁতার কাটতে হবে, and after that you will be a good swimmer. পরীক্ষায় ভালো নাম্বার পেতে গেলে শুধু ন্যাচারাল অ্যাবিলিটি থাকলেই হবে? কেউ খুব বুদ্ধিমান, তাহলে বুদ্ধিটা তার ন্যাচারাল অ্যাবিলিটি, will he score good? No. তারপরে he or she needs to study. এবারে তুই তোর বুদ্ধিও আছে, তুই পড়াশোনা করেছিস, can you score good? No. তারপরে you should have experience of how an examination is conducted. যে তারপরে তোকে মক টেস্ট দিতে হবে। সো যখন ন্যাচারাল অ্যাবিলিটিস উইথ স্টাডি উইথ এক্সপিরিয়েন্স, এই তিনটে জিনিস যখন একসাথে আসবে, দেন ইট উইল লিড টু পারফেক্টনেস। বল তোরা বুঝতে পেরেছিস যে পারফেক্টনেস কিভাবে লাইফে অ্যাচিভ করতে হয়? দেখো কি বলছে, বলছে দে পারফেক্ট নেচার, দে মিন্স স্টাডিজ। আমাদের মধ্যে নেচার মানে হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটিস, আমাদের যে সহজাত ক্ষমতা, এই ক্ষমতাটাকে কারা পারফেক্ট করে? স্টাডিজ পারফেক্ট করে। and are perfected by experience, এবং স্টাডি নিজে পারফেক্টেড কি দিয়ে হয়? এক্সপিরিয়েন্স দিয়ে। এর মানে খুব সিম্পলি যে আমাদের মধ্যে শুধুমাত্র ন্যাচারাল অ্যাবিলিটি থাকলে হবে না, সেই ন্যাচারাল অ্যাবিলিটিকে শেপ দেবে কে? স্টাডি সেই ন্যাচারাল অ্যাবিলিটিকে শেপ দেবে। অ্যান্ড স্টাডিকে কে শেপ দেবে? কোনখানে আমি আমার স্টাডি ইউজ করব, সেটাকে শেপ দেবে আমার এক্সপিরিয়েন্স। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। For natural abilities are like natural plants that need pruning by study. And studies themselves do give forth direction to much at large, except they be bounded in by experience. দেখো, মানুষের মধ্যে যে সহজাত ট্যালেন্ট, মানুষের মধ্যে যে সহজাত ক্ষমতা, যে ট্যালেন্ট থাকে মানুষের মধ্যে, যেটা ইনবর্ন ট্যালেন্ট আমরা বলি, সেই ইনবর্ন ট্যালেন্টকে ট্রিম করে কে? না স্টাডি। একটা গাছ দেখেছো, তাই ইনবর্ন ট্যালেন্ট হচ্ছে একটা গাছের মতো। তোমরা গার্ডেনিং করেছো কখনো? যদি গার্ডেনিং করে থাকো, তোমার বাড়িতে একটা গাছ লাগিয়েছো, এবারে সেই গাছটা হচ্ছে তোমার ইনবর্ন ট্যালেন্ট। নাও এই গাছটা তো নিজের মতোই বড় হবে জঙ্গলির উপায়। তাহলে গাছটাকে যদি সৌন্দর্য প্রদান করতে হয়, সবার আগে কি করতে হবে? গাছটা যখন বেশি বেড়ে যাবে তখন সেগুলোকে কাটছাঁট করতে হবে। তেমন ভাবেই বলছে, দেখো এখানে একটা মেটাফর ইউজ করা হচ্ছে, একটা তুলনা হচ্ছে যে আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটি, এটা হচ্ছে একটা গাছের মতো, যে আমরা যদি স্টাডি দ্বারা এটাকে ট্রিম না করি, পড়াশোনা দ্বারা যদি ন্যাচারাল অ্যাবিলিটিটাকে ট্রিম না করি, তাহলে ন্যাচারাল অ্যাবিলিটিটা যা তা ভাবে গ্রো হবে, জঙ্গলি ভাবে গ্রো হবে। তাই আমার মধ্যে যে ন্যাচারাল অ্যাবিলিটি আছে, সেটাকে শেপ দেবে কে? সেটাকে শেপ দেবে স্টাডি। আর স্টাডিকে কন্ট্রোল করবে কে? স্টাডিকে কন্ট্রোল করবে তোমার এক্সপিরিয়েন্স। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? নাও এরপরে আমরা পড়বো অ্যাটিটিউড অফ ভেরিয়াস মেন টুয়ার্ড স্টাডিজ। বিভিন্ন মানুষেরা, সমাজের বিভিন্ন মানুষেরা পড়াশোনাকে কি রূপে দেখে। লুক, ক্রাফটিম্যান কন্ডেম স্টাডিজ, যারা ক্রাফটি হয়। আচ্ছা, ক্রাফটি মানে হচ্ছে ধূর্ত মানুষেরা। ধূর্ত আমি কাদেরকে বলি বলতো? যারা বেসিকলি শর্টকাট নেয় জীবনে সফলতা পাওয়ার জন্য, তারা পড়াশোনা একেবারে পছন্দ করে না। নো নো, আই এম নট টকিং অ্যাবাউট দ্য পলিটিশিয়ানস, অর মেবি আই এম। যে লেটস লুক এট আওয়ার পলিটিশিয়ানস। পলিটিশিয়ানসরা ঘন্টা চাইবে তোরা কোনোদিন বেশি পড়াশোনা করিস? কেন বলতো? যখনই বেশি পড়াশোনা করবি তখনই তুই প্রশ্ন করতে শিখবি, আর তুই প্রশ্ন করতে শিখলে কিন্তু তাদের সমস্যা সৃষ্টি হবে। তাই জন্য যারা ক্রাফটি, যারা ধূর্ত, যারা চায় শর্টকাটে সাকসেস পাবো, তারা সর্বদা পড়াশোনাকে কি করে? তারা সর্বদা পড়াশোনাকে কন্ডেম করে, অর্থাৎ পড়াশোনার বদনাম করে। পড়াশোনা করে কি লাভ? ঠিক আছে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম। এবারে যারা সহজ সরল মানুষ, ইলিটারেট মানুষ, তারা পড়াশোনার প্রশংসা করে। দেখবি যারা আর কি পড়াশোনা করেনি, তোদের কেন সবার বাড়িতেই এরকম লোকজন থাকে, দেখবি যারা নিজেরা পড়াশোনা করেনি, তারা বলে পড়াশোনা করলেই ব্যাস দারুণ চাকরি পেয়ে যাবি, ভালো করে পড়াশোনা করলেই জীবনে সফল হওয়া যায়। তারা নিজেরা করেনি, তারা নিজেরাই বলে আমি যদি পড়াশোনা করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো, এই অবস্থা হতো না। তাহলে তো আমি একেবারে
আইপিএস। তো যারা সিম্পল মানুষ, যারা ইলিটারেট মানুষ, তারা পড়াশোনার প্রশংসা করে। তাহলে একদিকে হয়ে গেল তোমার ক্রাফটিম্যান, যারা ধূর্ত মানুষ, তারা পড়াশোনার বদনাম করে, তারা চায় না যে কেউ পড়াশোনা করুক, কারণ তারা পড়াশোনা করলে সমাজ শিক্ষিত হয়ে গেলে আমাদের অসুবিধা হয়ে যাবে, তাহলে আর ভাতা দিয়ে কাজ চলবে না। 2 নাম্বার সিম্পল ম্যান, যারা নিজেরা পড়াশোনা করেনি তারা পড়াশোনার প্রশংসা করে, পড়াশোনা হচ্ছে দারুণ জিনিস। আর wise men use them for they teach not their own use, but that is a wisdom without them and above them, won by observations. এবং যারা wise men, তারা কি করে? wise men মানে যারা জ্ঞানী মানুষ, তারা পড়াশোনাকে নিজের জীবনে ইউজ করে with experience। তাহলে সমাজে 3 ধরনের মানুষ: ক্রাফটিম্যান, পড়াশোনাকে বদনাম করে, যারা চায় না কেউ পড়াশোনা করুক। 2 নাম্বার সিম্পল ম্যান, যারা নিজেরা পড়াশোনা করেনি বাট তারা পড়াশোনাকে একটা দারুণ বিষয়, না বিশাল বড় চোখে দেখে, পড়াশোনা করছে, দারুণ ব্যাপার। আর 3 নাম্বার যারা ওয়াইজ ম্যান, দে ইউজ স্টাডি ইন দেয়ার লাইফ, তারা জীবনে পড়াশোনাকে ইউজ করে টু বি সাকসেসফুল, পড়াশোনাকে ইউজ করে অ্যালং উইথ দেয়ার এক্সপিরিয়েন্স। নাও এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পড়াশোনা করার পারপাসটা বা পড়াশোনা করার উদ্দেশ্যটা কি। কি বলছে দেখো, বলছে রিড নট টু কন্ট্রাডিক্ট অর অ্যান্ড কনফিউট, যে পড়াশোনা করো কিন্তু পড়াশোনা এই জন্য করো না যে আমি লোকের বিরোধিতা বা লোকের খণ্ডন করব। আমারই কিছু স্টুডেন্ট, তারা পড়াশোনা করছে কেন না, কলেজে গিয়ে ম্যাডাম যখন কোনো লেকচার দেবে উঠে দাঁড়িয়ে বলবে ম্যাডাম দিস ইজ রং। পড়াশোনা করার পারপাস এইটা হওয়া একেবারেই উচিত নয়। কখনো কন্ট্রাডিক্ট, যে তুমি যা বললে সেটা ভুল, তোমাকে ভুল প্রমাণিত করার জন্য, কাউকে ভুল প্রমাণিত করার জন্য পড়াশোনা করবে, এমনটা হওয়া উচিত নয়। নো। Not to believe and take for granted, পড়াশোনা, আচ্ছা আরেকটা ইনি এইখানে আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন যে এখনকার দিনের জেনারেশনের বা তখনকার দিনেও ছিল, সেটা হচ্ছে মানুষ যা পড়তো সেটাকেই বিশ্বাস করে নিল, দিস ইজ ট্রু। আমার মা সেদিনকে হোয়াটসঅ্যাপে আমাকে দেখিয়ে বলছে, দেখ এই যে গাছটা, এই গাছের মূলটা খেলে বলছে সুগারটা একেবারে জিরো হয়ে যাবে, সুগার কমে যাবে। অর্থাৎ তিনি যা পড়ছেন তাই বিশ্বাস করে নিচ্ছেন। তো বেকন কিন্তু আমাদেরকে একটা জিনিসে বারণ করছে, যে যাই পড়বে সবকিছুতে কিন্তু বিশ্বাস করে নেবে না, যে কোনো বইতে লেখা আছে মানেই যে যেটা চিরন্তন সত্য হবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, ইউ শুড কিপ ইট ইন মাইন্ড। আমরা সোশ্যাল মিডিয়ায় পড়লাম যে এই মানুষটা কোনো একটা ক্রাইম করেছে, যেহেতু পড়ে নিয়েছি, লেখা ছিল কোথাও, আমরা সেটাকে চিরন্তন সত্য মেনে চলি। শুড উই ডু দ্যাট? নো। তাই বলছে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, বিরোধিতা করা বা খণ্ডন করার জন্য পড়াশোনা করবে না। নট টু বিলিভ অর টেক ফর গ্রান্টেড, কখনো ওই সবকিছু যা পড়বে সব কিছুকেই বিশ্বাস করে নেবে না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, পড়াশোনা করার উদ্দেশ্য এটাও নয় যে আমি বেশি বকবো বা লোকের সাথে বেশি আলোচনা করব নিজেকে স্টুডিয়াস দেখানোর জন্য বা নিজেকে জ্ঞানী দেখানোর জন্য। নিজের জ্ঞান প্রদর্শনের জন্য তুমি পড়াশোনা করবে না, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। পড়াশোনা করার মূল উদ্দেশ্য কি? পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো জিনিসের মূল্য নির্ধারণ করা এবং বিচার বিবেচনা করা। তাহলে পড়াশোনা কেন করবে? সর্বদা বিচার বিবেচনা করার জন্য, যে আমি আমার লাইফের একটা সিচুয়েশন দেখছি সামনে, এই সিচুয়েশনটা কি ঠিক না এটা ভুল, বিচার বিবেচনা করা, মূল্য নির্ধারণ করা, এটা হওয়া উচিত পড়াশোনার অ্যাকচুয়াল পারপাস। নাও বেকন ইজ সেইং অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ বুকস। কেমন বলছে? বলছে সাম বুকস আর টু বি টেস্টেড। এখানে বেকন বইগুলোকে খাবারের সাথে তুলনা করেছে। বিয়ে বাড়িতে গেছো কখনো? ওকে, বিয়ে বাড়িতে ফুচকা যখন হয়, ফুচকার যে স্টল বসে, সেই ফুচকা স্টলে যখন যাও, ফুচকা কি অনেক খাও? টেস্ট করো, রাইট?
কফিটা একটা কাপ স্প্যালো করে নাও, গিলে ফেলো। আর একেবারে চিবিয়ে চিবিয়ে ডাইজেস্ট করার জন্য কোনটা খাও? বিরিয়ানি, মাটন। সো এই যে বিয়ে বাড়িতে যে কিছু খাবার আছে, কিছু খাবার টেস্ট করার জন্য, কিছু খাবার গিলে ফেলার জন্য, আর কিছু খাবার একেবারে চিবিয়ে চিবিয়ে খাবারটা টেস্ট নিয়ে একেবারে হজম করার জন্য। বইগুলোর ব্যাপারও সেরকম। একদম সব বই যে এরকম ধরলাম ফার্স্ট থেকে লাস্ট গড়গড় করে পড়ছি এমনটা কিন্তু নয়। কি বলছে দেখো, বলছে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই আছে যেই বইগুলো শুধুমাত্র স্বাদ গ্রহণের জন্য। আদার্স টু বি স্প্যালোড, কিছু বই আছে যেগুলোকে গেলার জন্য। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং এমন কিছু বই আছে যেই বইগুলো চিবিয়ে চিবিয়ে হজম করার জন্য। আচ্ছা, এর মানেটা কি? বেকন পরের লাইনে মানে বলছে, বেকন বলছে দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, এমন কিছু বই আছে যেগুলোকে শুধুমাত্র খন্ড খন্ড কিছু কিছু জায়গায় পড়বে। কখনো তোরা ম্যাগাজিন পড়েছিস? মান্থলি ম্যাগাজিন 19-20 বেরোয়, হ্যাঁ, আনন্দলোক বেরোয়। তো আনন্দলোক যখন ম্যাগাজিনটা বেরোয়, বা পুজোর আগে দেখবি একটা পত্রিকা বেরোয় ম্যাগাজিন, সেটাকে আমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি মানে গড় করে পড়ি। আনন্দলোকে তো আমি দেখি যে আচ্ছা এইখানে ভালো নায়িকার ছবি দেওয়া আছে, তার তলায় আর্টিকেল দেওয়া আছে যে নায়িকার কেমন ছেলে পছন্দ, ওইটুকুনি পড়ে নিলাম। এই অঙ্কুশ বাদ, অঙ্কুশকে পড়বো না। আচ্ছা এই জায়গাটা দেব নতুন সিনেমা করছে, দেবের নতুন সিনেমা। তাহলে এই যে ম্যাগাজিন আমরা কেমন ভাবে পড়ি? পুরো থরলি থরি না পড়ি, আমরা ইন পার্টস, একটু একটু যেই জায়গাটা ভালো লাগছে সেই জায়গাটা পড়ি। তো বেকন বলছে যে কিছু এমন বই আছে যেগুলো টুকরো টুকরো খন্ড খন্ড জায়গায় পড়ো। সাম বুকস আর অনলি টু বি রেড ইন পার্টস। তারপরে কি বলছে দেখো, বলছে আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, এমন কিছু বই আছে যেই বইগুলো পড়বে কিন্তু বেশি মনোযোগ দিয়ে নয়। পুরোটাই পড়ো কিন্তু অত্যাধিক মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। কেমন বই? তোরা পপুলার নভেলস, কোনো নভেল পড়েছিস? লাইক চেতন ভগত পড়েছিস? চেতন ভগতের একটা নভেল হাফ গার্লফ্রেন্ড আছে, কি আছে, প্রেমের কাহিনী বেসিকলি। তো ওই যে প্রেমের কাহিনী কি তোর বুদ্ধি ধরে না খুলবে? হ্যাঁ এইভাবে মেয়ে পটাতে হবে এমন তো নয়। সো এই গল্পগুলো কি, এই গল্পগুলো তুই পড়লি, মনটা খুশি হলো, ঠিক আছে। ক্যান লাভ হ্যাপেন টুয়াইস, আই টু হ্যাড আ লাভ স্টোরি, এগুলো হচ্ছে সব প্রেমের গল্প। তো প্রেমের গল্প একদম খুব মনোযোগ দিয়ে পড়িস যে দাঁড়া ভালো করে পড়তে হবে, প্রতিটা ওয়ার্ডের মানে বুঝতেই হবে, কি বলতে চেয়েছে বুঝতে হবে, না না, ওগুলো জাস্ট ঠিক আছে পড়ে নিলাম গিলে নেওয়ার মতো। লাস্টে জেনে গেলাম কি হবে, নায়ক নায়িকাকে পেলো না ভিলেন তুলে নিয়ে গেল, গল্প শেষ। And some few to be read wholly with diligence and attention, এবং এমন কিছু বই আছে যেই বইগুলো একেবারে পুরো পড়তে হবে, প্রপার মনোযোগ দিয়ে পড়তে হবে। যেমন ম্যাকবেথ, শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ, প্রতিটা লাইন পড়তে হবে, প্রপার মনোযোগ দিয়ে পড়তে হবে। কেন বলছি? কারণ প্রতিটা লাইনের দারুণ মানে, উফ, এই যে যে আর্টিকেলটা আমরা এখন পড়ছি, যে সেটা, এটা কি সামারি বলে দিলেই থরি না হবে, এটাকে একেবারে মনোযোগ দিয়ে প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে কিছু বই আছে যে বইগুলোকে আমরা পার্টসে পড়বো, প্রথমের প্যারাটা পড়লাম, আবার পরে 4টে পেজ পরে এইটা ভালো লাগছে এটা পড়লাম, লাস্টের পেজে পড়লাম, হয়ে গেল। কিছু বই আছে যেগুলো আমরা পড়বো বাট একেবারে প্রচুর অ্যাটেনশন দিয়ে নয়, যেমন নভেলস, ভালো লাভ স্টোরি পড়লাম, একটা হরর স্টোরি পড়লাম, একদম গভীর মনোযোগ দিয়ে পড়ার প্রয়োজন নেই। আর কিছু কিছু আমার বই আছে, আমাদের কেমিস্ট্রি বই, বায়োলজি বই, একদম ফার্স্ট থেকে লাস্ট থরলি পড়ো, মাথায় ভালো করে ঢোকাও প্রতিটা সংজ্ঞা, চিবিয়ে চিবিয়ে একেবারে খেতে হবে বইটাকে, তবে গিয়ে মাধ্যমিকে দারুণ নাম্বার আসবে, রাইট? নাও, সো দিস আর ভেরিয়াস কাইন্ডস অফ বুকস। আচ্ছা আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি and extracts made of them by others, but that would be only in the less important arguments and the manner sort of books, else distilled books are like common distilled waters, flashy things. আচ্ছা এমন কিছু বইও আছে যেই বইগুলো নিজেকে পড়ার দরকারই নেই, লাইক
কোন একজন সহকারীকে দিয়ে সেই বইটার সামারি তুমি বানিয়ে নিতে পারো এবং সেই সামারিটা পড়ে চলে যাও। কিন্তু মাথায় রাখবে যে সব বইয়ের সামারি বানাতে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। যেমন তোরা অ্যাজ ইউ লাইক ইট পড়েছিস, ক্লাস 11-এ তোদের টিচার নিশ্চয়ই অ্যাজ ইউ লাইক ইট পড়িয়েছে, রাইট? তো এখন অ্যাজ ইউ লাইক ইটের যদি কেউ সামারি বলে দেয়, সেই সামারিটা শুনে তুই কি সেই আনন্দটা পাবি যে আনন্দটা গল্পটা পড়ার মধ্যে আছে? অ্যাজ ইউ লাইক ইটের গল্পের প্রতিটা লাইনে পাঞ্চ আছে, পাঞ্চ লাইন। যেমন তোরা পরবর্তীকালে পড়বি, আলেকজান্ডার পোপ বলে একজন রাইটার আছে, তার একটা লেখা তোদেরকে পড়াবো, যে লেখাটার নাম রেপ অফ দ্য লক। তো রেপ অফ দ্য লক সামারি পড়ে খুব বেশি মজা লাগবে না। রেপ অফ দ্য লক প্রতিটা লাইন পড়তে হবে, কারণ প্রতিটা লাইনে পাঁচ লাইন আছে, একদম হাসির ব্যাপার আছে। তাই বলছে কিছু কিছু এমন বই আছে যেই বইগুলো তুমি নিজে না পড়ে অন্য কাউকে দিয়ে একটা সামারি বানিয়ে নিলে, সেই সামারিটা পড়লে এমনও হতে পারে। বাট একটা জিনিস মনে রাখবে, যে সামারি বানানো এর মানে সেই ডিস্টিলড ওয়াটার পান করার মতো। আচ্ছা, ডিস্টিলড ওয়াটার মানে ওয়াটার উইদাউট মিনারেলস, মিনারেল বিহীন জল যদি পান করিস সেই জলটা কেমন হবে বলতো? পানসা টাইপের, মানে কোনো টেস্ট থাকবে না। তেমন ভাবেই তুই যদি কোনো গল্পের সামারি পড়িস, গল্পটা সম্পর্কে পরীক্ষা দেওয়ার জন্য ইট ইজ ওকে, কিন্তু গল্পের যে মূল রসদটা, যে মূল রসটা, সেটা কিন্তু কখনোই তুই এনজয় করতে পারবি না ইফ ইউ আর রিডিং সামারি অফ আ বুক। তাই জন্য কোন বইয়ের সামারি পড়বো আমরা? নট সো ইম্পর্টেন্ট বুকস, ঠিক আছে? যেমন 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। তো আমরা ওই বই পুরোটা না পড়ে ইন্টারনেট থেকে, চ্যাট জিপিটি থেকে একটা সামারি বানিয়ে নিলাম, সেই সামারিটা পড়ে নিলাম, বইটা কি বলতে চাইছে বুঝে গেল। সো যেগুলো নট সো ইম্পর্টেন্ট বুক, সেগুলো আমরা চাইলে সামারিও পড়তে পারি। তাহলে ক ধরনের বই হলো আমাদের কাছে? 4 ধরনের বই। একটা হচ্ছে যেই বইটা আমরা পার্টে পড়বো, একটা হচ্ছে যেই বইটা আমরা পড়বো কিন্তু অত্যাধিক অ্যাটেনশন দেব না, এক ধরনের বই যেখানে মারাত্মক মনোযোগ দিয়ে পড়তে হবে, লাইন মিস হলে জীবন মিস। আর এক ধরনের বই আছে যেই বইয়ের সামারি পড়ে নিলেও চলবে আমার। ওকে, নাও এবারে বেকন আমাদেরকে বিভিন্ন ধরনের পড়াশোনা শেখাচ্ছে। কি বলছে? পড়াশোনার বিভিন্ন অ্যাসপেক্ট শোনো। বলছে রিডিং মেক্স আ ফুল ম্যান। পড়াশোনা একজন মানুষকে পূর্ণতা প্রদান করে। দেখো, দিস ইজ ভেরি ট্রু, যে তুমি পড়াশোনা না করলে ইউ আর নট কমপ্লিট। একজন ইলিটারেট মানুষ যিনি পড়াশোনা করেনি, হি ক্যান নেভার বি এ কমপ্লিট ম্যান। তার সাথে কথা বলার জন্য ভেরিয়াস টপিকস, ডাইভার্স টপিকস তুমি খুঁজে পাবে না, সে একটা স্পেসিফিক বিষয়তেই কথা বলবে। এই যে আমাদের রনি পড়াশোনা করে না, হ্যাঁ, হি অনলি টকস অ্যাবাউট, আর বললাম না আমি, আচ্ছা বলি দিই, লাভ। আমি ভদ্রভাবে বললাম, তোমরা বুঝে নাও, ঠিক আছে? সো হি ডাজ নট হ্যাভ ভেরিয়াস টপিকস টু ডিসকাস বিকজ সে পড়াশোনা করে না। অন দ্য আদার হ্যান্ড, যারা পড়াশোনা করে, দে হ্যাভ ভেরিয়াস থিংস টু টক অ্যাবাউট, তাদের কথাগুলো বড় ইন্টারেস্টিং হবে। তাই জন্য বলছে যে রিডিং মেক দ্য ফুল ম্যান। পড়াশোনা মানে পড়াশোনা বলবো না, রিডিং মানে শুধুমাত্র পড়া। সেটা কি করে? একটা মানুষকে পূর্ণতা প্রদান করে। একটা মানুষ তখনই পূর্ণ হয় যখন সে পড়ে, বই পড়ে। কনফারেন্স আর রেডি ম্যান। কথাবার্তা বলা একটা মানুষকে রেডি তৈরি করে। আচ্ছা, রেডি মানে কি? রেডি মানে হচ্ছে চটপটে, অর্থাৎ কোন সিচুয়েশনে কি বলতে হয় সেটা তুমি সব থেকে ভালো কখন পারবে? যখন তুমি কথাবার্তা বলবে। কথাবার্তা বলাও ইজ এ পার্ট অফ পড়াশোনা। যে কনফারেন্স মানে তুমি ভাবো না ওই সেমিনার হলে গিয়ে হ্যালো হ্যালো করাটাই কনফারেন্স বলছে। কনফারেন্স মানে ইউ আর হ্যাভিং আ ডিসকোর্স উইথ ইউর টিচার, সেটাও একটা কনফারেন্স। ইউ আর হ্যাভিং আ ডিসকোর্স উইথ ইউর ফ্রেন্ড, সেটাও একটা কনফারেন্স। তো কোন সিচুয়েশনে কি বলতে হবে এইটা কখন মানুষ জানবে? যখন মানুষ কনফার করবে, অর্থাৎ মানুষ মানুষের সাথে কথা বলবে। তাহলে তুমি যদি নিজেকে পূর্ণতা প্রদান করতে চাও, তোমায় কি করতে হবে? পড়তে হবে। যদি চটপটে হতে যাও যে কোন সিচুয়েশনে কি বলতে হবে, তাহলে তোমাকে কনফার করতে হবে। আমি না ছোটবেলায় একটা জিনিস দেখে খুব অবাক হতাম। আমার এক বন্ধু ছিল, আমি ছোটবেলায় না খুব চুপচাপ ছিলাম, আর আমার এক বন্ধু ছিল, বন্ধুটার নাম সন্দীপন ব্যানার্জি, আজও নামটা খুব আমার মনে আছে।
তো আমার সন্দীপনের কথা শুনতে খুব ভালো লাগতো, বিকজ ওর কথার মধ্যে দারুণ হিউমার ছিল। যে হয়তো আমি ওই সিচুয়েশনে থাকলে কি বলবো আমি বুঝে পাচ্ছি না, কিন্তু সন্দীপন এমন উত্তর দিত না যে একেবারে হাসি পেয়ে যেত, খুব ভালো লাগতো। ও প্রচুর কথা বলতে ভালোবাসতো। তো ওকে একজন হঠাৎ করে একদিন খুব সিরিয়াস সিচুয়েশনে বলছে যে তুই যা বলছিস পরিষ্কার করে বল। তো হঠাৎ করে সন্দীপন তার দিকে তাকিয়ে বলছে, পরিষ্কার করেই তো বলছি, এবারে কি সার্ফ এক্সেল ইউজ করবো নাকি? এবার আমার মাথায় দেখলো দারুণ উত্তরটা দিল, কিন্তু আমি হলে হয়তো এই উত্তরটা দিতে পারতাম না। তাহলে সন্দীপন কেন এত ভালো মানুষের সাথে কথা বলতে পারে? বিকজ ও কথা বলে। সো নাও ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর সেলফ ফুল, হ্যাঁ, ফুল উইথ নলেজ, ইউ শুড রিড। যদি নিজেকে রেডি করতে হয় যে কোনো সিচুয়েশনে যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, তাহলে তোমাকে কনফারেন্স করতে হবে, অর্থাৎ একে অপরের সাথে কথা বলতে হবে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এবং লিখন, অর্থাৎ তুমি যখন লিখবে তখন তুমি নির্ভুল হবে। তাহলে দেখ, পড়াশোনার তিনটে অ্যাসপেক্ট কি কি? একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে টু হ্যাভ কনফারেন্স, আর একটা হচ্ছে রাইটিং। এই তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট বেনিফিট আছে। যখন পড়বি তখন ইউ উইল গেইন নলেজ, যখন কথা বলবি ইউ উইল লার্ন যে এই নিজের নলেজটাকে কি করে আমি আমার কথাবার্তা ইমপ্লিমেন্ট করব। আর নলেজটাকে যদি নির্ভুল ভাবে রাখতে হয় তাহলে তোমায় কি করতে হবে? লিখতে হবে। এই যে আমি তোদেরকে কোয়েশ্চেনের উত্তর দিয়ে বলি লিখে লিখে প্র্যাকটিস করো, কেন বলি? সো দ্যাট পরীক্ষার হলে যখন তোরা এই উত্তরটা লিখবি, তোদের উত্তরটা যাতে নির্ভুল হয়। একটা জিনিস সম্পর্কে নলেজ গেইন করতে গেলে তোকে কি করতে হবে? পড়তে হবে। এবার এই নলেজটা গেইন করার পরে টিচারের কাছে যখন তুই উত্তর দিবি, এটাকে বলা হয় কনফারেন্স। ঠিক আছে? টিচারকে কোয়েশ্চেন করবি, টিচারের কাছে উত্তর নিবি, তখন তুই রেডি হবি। আর যদি নিজেকে নির্ভুল রাখতে হয় তাহলে তোকে কি করতে হবে? যেটা তুই পড়েছিস সেটাকে তোকে লিখতে হবে। নাও and therefore, এবারে বেকন একটু মজা করে বলছে, if a man write little, he had need have a great memory. আচ্ছা, এবারে তোরা যদি তাহলে তোদের লিখতে যদি না ভালো লাগে, তাহলে তোদের কি থাকতে হবে? তোদের মধ্যে দারুণ স্মৃতিশক্তি থাকতে হবে। তোদের মধ্যে কি দারুণ স্মৃতিশক্তি আছে? একবার পড়লি একেবারে সারা জীবন মনে থাকবে? নেই তো। এর মানে কি করতে হবে? তোদেরকে লিখতে হবে। তাই লিখতে কম যদি ভালোবাসো তাহলে মাথায় রেখো তোমার মধ্যে দারুণ স্মৃতিশক্তি থাকতে হবে। মানে বেকান কি বলার চেষ্টা করছে? দারুণ স্মৃতিশক্তি তো নেই, এর মানে লেখো। ইফ হি কনফার লিটল, হি নিড টু হ্যাভ আ প্রেজেন্ট উইট। আচ্ছা, তুমি যদি কথা কম বলো তাহলে তোমার মধ্যে উপস্থিত বুদ্ধি থাকতে হবে। উপস্থিত বুদ্ধি আছে? উপস্থিত বুদ্ধি তো নেই অত, যে আমি কথা বলি না কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে কোনো সিচুয়েশনে দারুণ উত্তর দিতে পারবো, এটাকে বলা হয় উপস্থিত বুদ্ধি। অত উপস্থিত বুদ্ধি মানুষের মধ্যে থাকে না। তাই জন্য যদি নিজের কথায় বাকপটু হতে হয় তাহলে কিন্তু কথা বলতে হবে সিচুয়েশনে। And if he read little, he had need have much cunning to seem to know that he doth not. আচ্ছা, যদি পড়তে কম ভালোবাসো, যে পড়তে ভালোবাসি না, তাহলে তোমাকে চতুর হতে হবে। আমাদের টিচাররা যেমন হয় আর কি, মানে কোনো সিচুয়েশনে কোনো একটা পড়া টিচার পড়েনি কিন্তু হেভি কানিং। তো স্টুডেন্ট জিজ্ঞেস করছে, স্যার এটার উত্তর কি হবে? এটার উত্তর এটা আমি কেন বলবো? বাড়ি থেকে দেখে আসবে, দেখে পরের দিন আমায় জানাও দেখি, তারপরে তো আমি আছি সলভ করে দেওয়ার জন্য। মোস্ট অফ দ্য টাইম হয় সে নিজেও জানে না। তাহলে আমি যদি পড়াশোনা কম করি, মানে পড়ি কম, তাহলে আমাকে প্রচুর চালু হতে হবে, এমন প্রিটেন্ড করতে হবে আমি জানি, আমি বলছি না এখন। আর তুমি যদি চালু না হও তাহলে পড়ো, ঠিক আছে? নাও এরপরে স্ট্যান্ডাতে বেকন বিভিন্ন সাবজেক্টের বর্ণনা দেবে এবং বেকন আমাদেরকে বলবে যে কোন সাবজেক্ট পড়লে আমাদের কি বেনিফিট হতে পারে। যেমন হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ। তুমি যদি ইতিহাস পড়ো, ইতিহাস পড়লে কি হবে? ইতিহাস পড়লে তুমি জ্ঞানী হবে। সত্যতা থাকলে খুব খুশি হতো এটা শুনলে, ঠিক আছে? পোয়েটস ওয়েটি, যদি ইতিহাস পড়ো তাহলে হবে জ্ঞানী। যদি কবিতা পড়ো, কবিদেরকে পড়ো, এবারে কবিদেরকে আমি যদি বলি আই হ্যাভ রেড শেক্সপিয়ার, এর মানে আমি শেক্সপিয়ারের ওয়ার্ক পড়েছি, শেক্সপিয়ারের লেখা পড়েছি।
তো তুমি যদি কবিতা পড়ো তাহলে তুমি উইটি হবে, অর্থাৎ চতুর হবে। ঠিক আছে? ইতিহাস পড়লে হবে জ্ঞানী, কবিতা পড়লে হবে চতুর। দ্য ম্যাথামেটিক্স সাটল, যদি অঙ্ক করো তাহলে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে, সূক্ষ্ম হবে। ন্যাচারাল ফিলোসফিজ ডিপ। আচ্ছা, ন্যাচারাল ফিলোসফি মানে অ্যাকচুয়ালি বিজ্ঞান, বাট আমি এখানে দর্শনই বলছি কারণ তোরা দর্শন হিসাবে এটাকে ট্রিট করবি। যদি দর্শন পড়ো তাহলে হবে গভীর। মরাল গ্রেভ, যদি নীতিবিদ্যা পড়ো তাহলে হবে গ্রেভ মানে হচ্ছে সিরিয়াস। লজিক অ্যান্ড রেটরিক এবল টু কন্টেন্ট, আর যদি লজিক পড়ো, লজিক তোরা ক্লাস 12 ফিলোসফিতে লজিক করেছিস তো, যুক্তি বিজ্ঞান পড়েছিস তো, পড়িসনি? আচ্ছা, তোরা পড়েছিস তো। লজিক প্র্যাকটিস যদি করো আর যদি রেটরিক পড়ো, রেটরিক মানে হচ্ছে, আমি তোদেরকে প্রথমেই অলংকরণ শিখিয়েছিলাম যেখানে আমি তোদেরকে সিমিলি, মেটাফর, পান, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, কনসোনেন্স সবকিছু পড়িয়েছিলাম, ওটাকে বলা হচ্ছে রেটরিক। তো লজিক আর রেটরিক যদি পড়ো তাহলে তুমি নিজেকে ভালো করে এক্সপ্রেস করতে পারবে। তাহলে এইখানে ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্টস যেগুলো আমাদের পড়া উচিত। ইফ আই ওয়ান্ট টু বি ওয়াইজ, আই নিড টু লার্ন হিস্ট্রি, আই নিড টু স্টাডি হিস্ট্রি। ইফ আই ওয়ান্ট টু মেক মাই সেলফ উইটি, যদি নিজেকে খুব তীক্ষ্ণ বানাতে হয়, হ্যাঁ, খুব চতুর বানাতে হয়, আই শুড স্টাডি পোয়েমস। ঠিক আছে? যদি নিজেকে সূক্ষ্ম বানাতে হয়, যে আমি চুলচেরা বিশ্লেষণ করতে পারবো, তাহলে আমাকে কি পড়তে হবে? ম্যাথমেটিক্স। যদি আমি নিজেকে খুব গভীর চিন্তা করতে চাই, জীবন কি, মৃত্যু কি, জন্মান্তরবাদ, এগুলো আমি কি পড়লে পাবো? ফিলোসফি পড়লে পাবো। মরাল পড়লে হব আমি গ্রেভ, অর্থাৎ আমি একদম সিরিয়াস হব যদি নীতি কথা পড়ি, লাইক নীতিশাস্ত্র পড়ি। অ্যান্ড লজিক অ্যান্ড রেটরিক, আমি যদি যুক্তিবিজ্ঞান পড়ি বা অলংকরণ পড়ি তাহলে আমি কথা বলতে ভালো পারবো, লাইক আমি যে কাউকে কথা দিয়ে হারিয়ে দেবো। ঠিক আছে? আমার সাথে কেন কথায় পারিস না? তিনটে কারণ। একটা হচ্ছে পোয়েট্রি, দ্যাট মেক্স মি উইটি, মজা করি মাঝে মাঝেই, মজার কথা বলে দিই, তোদের বেইজ্জত করে দিই মজার কথা বলে। 2 নাম্বার লজিক, তুমি যখন এই লজিক পড়বে, আর রেটরিক, তখন তুমি কথায় যে কাউকে খুশি হারিয়ে দিতে পারবে, because all your talks will have reasons. Now একটা ল্যাটিন টার্ম বলি, যেটা বেকন বলছে, abuent stadia in mores। বেকন লিখছেন abuent stadia in mores, I guess আমি ঠিকই উচ্চারণ করছি, which means studies pass into and influence manners। মানুষ যখন পড়াশোনা করে না, সেই পড়াশোনাটা তার চরিত্রের মধ্যে দেখা যায়। তুই দেখবি যে হাউ আ ম্যান ট্রিট ইউ, তুই বুঝতে পেরে যাবি যে এই মানুষটা শিক্ষিত না মূর্খ। মানুষের ক্যারেক্টারের মধ্যে কিন্তু পড়াশোনা নেমে যায়। ঠিক আছে? অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, মানুষ যখন শিক্ষিত হয় না, মানুষের ম্যানার্স গুলো, আচার আচরণগুলো কিন্তু উন্নত হতে থাকে। ঠিক আছে? নাও এরপরে পড়াশোনাটাকে আমরা একটু ডাক্তারি রূপে নিচ্ছি। মানে কখনো কোনো রোগ হলে, জানিস তো প্রত্যেকটা রোগের জন্য ডিফারেন্ট এক্সারসাইজ থাকে। লাইক প্রত্যেকটা রোগের জন্য, আমাদের তো আবার এখন এক্সারসাইজ করতে চাই না, আমরা চাই রোগ হলেই প্যারাসিটামল খেয়ে নিলাম, ওষুধ খাবো আর ঠিক হয়ে যাব। কিন্তু রোগের জন্য সবার আগে ওষুধ খাওয়ার থেকেও আগে জরুরি হচ্ছে এক্সারসাইজ করা, ন্যাচারালি নিজেকে হিল করা। কি বলছে দেখ, বলছে there is no stone or impediment in the wit but may be wrought out by fit studies, like as disease of the body may have appropriate exercise। বেকন বলছে যে আমাদের দেহে যখন কোনো রোগ হয়, সেই রোগটা কিভাবে সারানো যায়? সেই রোগটা সারানো যায় ভায়া এক্সারসাইজ। সিমিলারলি রোগটা যদি আমার বডিতে না হয়ে আমার ইন্টেলেক্ট, অর্থাৎ আমার বুদ্ধিতে হয়, বুদ্ধির রোগ বোঝো, বুদ্ধির রোগ, হ্যাঁ, মানুষ, হ্যাঁ, এই যে ছোট ছোট জিনিসগুলোকে জাজ করছে, ছেলেরা জাজ করছে যে এই যে মেয়েরা শর্ট ড্রেসেস পরছে, দিস ইজ রং। এই রিসেন্টলি কলকাতাতে কোন একটা মেট্রোতে
একটা কিসিং ব্যাপার হয়েছে, সেটা নিয়ে কত মানুষের কত প্রবলেমস, রাইট? আসলে প্রবলেমটা ওই কিসিং সিনে নয়, প্রবলেমটা হচ্ছে মানুষের ইন্টালেক্টে। এই যে ইন্টালেক্টের যে ডিজিজ, বুদ্ধির যে রোগ, এই রোগটা কে সারাতে পারে বল দেখি? পড়াশোনা। যারা মূর্খ তারা এই জিনিসগুলোকে কন্ডেম করবে, কিন্তু যারা সুশিক্ষিত, দে উইল নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। বুঝতে পারলি? রোগ শুধুমাত্র শরীরে হয় এমন নয়, রোগ মানুষের বুদ্ধিতেও থাকে, তাই না? তো শরীরের রোগ যেমন এক্সারসাইজ দিয়ে সারানো যায়, তোমার বুদ্ধিতে যদি রোগ থাকে, সেই রোগ কি দিয়ে সারানো যায়? সেই রোগ সারানো যায় পড়াশোনা দিয়ে। যেমন ধর, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেঞ্জ। বোলিং তোরা জানিস তো? কোনোদিন, আমি ক্রিকেটের বোলিং এর কথা বলছি না বাই দ্য ওয়ে, ইয়েস। তো তোর যদি এখন কিডনিতে কোনো প্রবলেম, মানে বৃক্কে কোনো প্রবলেম থাকে, অথবা তোমার মূত্রাশয়ে কোনো প্রবলেম থাকে, তখন কোন এক্সারসাইজ তোমার জন্য ভালো? বোলিং তোমার জন্য ভালো। তোমার যদি কিডনিতে প্রবলেম থাকে বা মূত্রাশয়ে প্রবলেম থাকে, তুমি বোলিং করলে সেই প্রবলেমটা আস্তে আস্তে হিল হয়ে যাবে। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। এবারে তুমি যদি আর্চারি করো, আর্চারি মানে ওই তীর ধনুক, সেটা কিসের জন্য ভালো? সেটা তোমার বুকের জন্য, তোমার লাংস বা রেসপিরেটরি সিস্টেমের জন্য আর্চারি করা খুব ভালো। জেন্টল ওয়াকিং ফর দ্য স্টমাক। আচ্ছা, হাঁটা কিসের জন্য ভালো? পেটের জন্য ভালো। এই তোরা খেয়ে দে, যদি অনেকের হয় না অম্বলের প্রবলেম, আরে যা খাচ্ছি অম্বল হয়ে যাচ্ছে, তখন সবার আগে কি করা উচিত? অম্বলের ওষুধ গেলা উচিত, নাকি একটু হেঁটে আসা উচিত? ব্যাস, হেঁটে এসে ওই থুরথুরিয়া পাদম, একদম দেখবি পেটের রোগ সেরে যাবে। রাইডিং ফর দ্য হেড। তেমন ভাবেই যদি মাথায় মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, তার জন্য কি এক্সারসাইজ ভালো? না রাইডিং। এবারে বেকান ইজ টকিং অ্যাবাউট হর্স রাইডিং, যে যখন তুই হর্স রাইডিং করবি, দ্য এয়ার উইল পাস থ্রু ইউর নস্ট্রিলস, তোর ব্রেনটা এক্সেসিভ অ্যামাউন্ট অফ অক্সিজেন পাবে, তো তখন তোর মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। এবারে আমাদের কাছে কি হর্স আছে? ওই জন্য আমি বাইক রাইড করি, ঠিক আছে? ইউ ক্যান রাইড সাইকেল অ্যাজ ওয়েল। মাথা যন্ত্রণা করছে, হোয়াট ইউ ক্যান ডু? ইউ ক্যান রাইড আ সাইকেল। অম্বল হয়ে গেছে, ইউ ক্যান ওয়াক। কিডনিতে প্রবলেম হলে ইউ ক্যান বোল। লাংসে প্রবলেম হলে ইউ ক্যান ডু আর্চারি। তো এই যে পার্টিকুলার এক্সারসাইজ গুলো, এগুলো কি করে? এগুলো একটা একটা পার্টিকুলার ডিজিজকে হিল করে। তেমন ভাবেই সিমিলারলি লাইক দ্যাট, সো ইফ আ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, কোন মানুষের ইন্টেলেকচুয়াল কেমন প্রবলেম হয়? একটা মানুষের প্রবলেম হলো যে মন বসে না পড়াতে, এক জায়গায় মন বসে না, সারাক্ষণ মনটা ঘুরে বেড়াচ্ছে, পড়তে বসলেই অন্যান্য চিন্তা চলে আসছে মাথায়। তাহলে কি করা উচিত? লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তার অঙ্ক করা উচিত। For in demonstrations, if his wit be called away never so little, he must begin again. কারণ ম্যাথামেটিক্স করলে কি হবে? তুই কোনো একটা স্টেপে যদি ভুল করে দিস, তুই ম্যাথামেটিক্স করতে করতে তোর মনটা অন্য কোথাও চলে গেল, কালকে আমার বয়ফ্রেন্ডকে দেখলাম তার সাথে কি করছিল, বাদ দে, ব্যাস অঙ্কটা ভুল হয়ে যাবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। তাই যদি তোমার মনে হয় যে তোমার মনটা বড় চঞ্চল, এক জায়গায় স্থির হয় না, তোমায় কোন সাবজেক্ট পড়া উচিত? ম্যাথামেটিক্স পড়া উচিত। If his wit be not apt to distinguish or find differences, let him study the schoolmen, for they are seminisectors. Now, যদি তুমি পার্থক্য নিরূপণ না করতে পারো, যদি তুমি দুটো বিষয়ের মধ্যে কি ডিফারেন্স আছে যেটা খুঁজে না বার করতে পারো, তাহলে তোদের পড়া উচিত কাকে? তোদের পড়া উচিত স্কুলম্যান। স্কুলম্যান মানে বেসিক্যালি মিডিয়েভাল এজের ফিলোসফার্সদের, অর্থাৎ মধ্যযুগের দার্শনিকদের পড়া উচিত, ঠিক আছে? বা ইংলিশ থিওলজিয়ান্সদের পড়া উচিত, মানে খ্রিস্টান থিওলজিয়ান্সদের। ওরা না কি করেছে, এই মধ্যযুগীয় যে দার্শনিকরা, ওরা বিভিন্ন বিষয় চুলচেরা বিশ্লেষণ করেছে। তুই যখন তাদেরকে পড়বি, তখন তুই পার্থক্য নিরূপণ করতে পারবি। তাহলে পড়ায় মন না বসলে ম্যাথামেটিক্স,
যদি বিচার বিশ্লেষণ না করে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট না করতে পারো, তাহলে মধ্যযুগীয় দার্শনিকদের পড়ো। If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. আচ্ছা, যদি এমন হয় যে তুমি নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে প্রমাণ করতে পারছো না। অনেক সময় হয় যে আমার মনে কোনো একটা আর্গুমেন্ট রয়েছে, কিন্তু সেই আর্গুমেন্টটাকে আমি মানুষের কাছে প্রমাণ করতেই পারছি না, তাহলে তোমার কি পড়া উচিত? তাহলে তোমার লয়ারদের কেস পড়া উচিত। তুমি যখন লয়ারদের কেস পড়বে, তখন তুমি বুঝতে পারবে যে নিজের মনের সিদ্ধান্তটাকে কিভাবে প্রমাণ করতে হয়। So every defect of the mind may have a special receipt. তাই মনে রেখো, মনের প্রত্যেকটা ডিফেক্ট, মনের প্রত্যেকটা প্রবলেমের কিন্তু একটা বিশেষ সলিউশন রয়েছে। যেমন ভাবে শরীরের প্রত্যেকটা প্রবলেম বাই ওয়ান এক্সারসাইজ অর দ্য আদার ঠিক হয়ে যায়, তেমন যদি প্রবলেমটা শরীরের না হয়ে যদি প্রবলেমটা মানসিকতায় হয়, তখন তোমায় কি করা উচিত? ইউ নিড টু স্টাডি ভেরিয়াস সাবজেক্টস। তো এইখানে বেকন নিজের এসেটাকে শেষ করছে। নাও আমি যখন এসেটাকে একটুখানি বিশ্লেষণ করছি, আমি কিছু জিনিস পাচ্ছি যেগুলো আমি তোদেরকে আরেকবার তোদের সাথে ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে, বেকন প্রথমেই বলছে যে স্টাডির তিনটে পারপাস, যে স্টাডিতে কি কি হয়, কি কি বেনিফিট পাই আমরা। সেখানে বেকন তিনটে জিনিসের কথা বলছে। নাম্বার 1 ডিলাইট, নাম্বার 2 অর্নামেন্ট। ডিলাইট মানে বুঝেছো? অর্নামেন্ট মানে বুঝেছো? অ্যান্ড অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সামর্থ্য। অর্থাৎ পড়াশোনা আমাদেরকে আনন্দ দেয়, আমাদের অর্নামেন্টেশনে সাহায্য করে, বাট এক্সেসিভ অর্নামেন্টেশন উচিত নয়। আর 3 নাম্বার হচ্ছে আমাদের মধ্যে অ্যাবিলিটি। অ্যাবিলিটি কিসের অ্যাবিলিটি? কোনো কিছু জাজ করার অ্যাবিলিটি, কোনো কর্ম সম্পাদনের অ্যাবিলিটি, এইগুলোকে এনহ্যান্স করতে সাহায্য করে স্টাডিজ। অ্যান্ড নাও বেকন আমাদেরকে 3 ধরনের মানুষের কথা বলেছে। একটা হচ্ছে ক্রাফটি ম্যান, একটা হচ্ছে সিম্পল ম্যান, আর একটা হচ্ছে ওয়াইজ ম্যান। ক্রাফটি ম্যান মানে চালু মানুষ, তারা হেভি চালু। তারা পড়াশোনাকে কি করে? দে কন্ডেম স্টাডিজ, তারা পড়াশোনার বহিষ্কার করে, তারা পড়াশোনাকে সহ্য করতে পারে না। যারা সিম্পল ম্যান, তারা পড়াশোনাকে কি করে? অ্যাডমায়ার করে, আরে দারুণ জিনিস পড়াশোনা, ওহ। আর যারা ওয়াইজ ম্যান, তারা কি করে? তারা উইথ এক্সপিরিয়েন্স পড়াশোনাকে নিজের জীবনে ইউটিলাইজ করে, অর্থাৎ পড়াশোনাকে নিজের জীবনে ব্যবহার করে। আচ্ছা, এরপরে বেকন আমাদেরকে কিছু স্পেসিফিক সাবজেক্ট বলেছে এবং বলেছে যে সেই সাবজেক্ট আমাদেরকে কিসে হেল্প করে। যেমন হিস্ট্রি, হিস্ট্রি মানুষকে কি বানায়? হিস্ট্রি মেক্স এ ম্যান ওয়াইজ, ওয়াইজ মানে কি? জ্ঞানী। আচ্ছা, পোয়েট্রি, পোয়েট্রি কি বানায়? উইটি, উইটি মানে হচ্ছে চতুর। নেক্সট ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স আমাদের মধ্যে কি তৈরি করে? সার্টিলিটি, সার্টিলিটি মানে আমাদেরকে সূক্ষ্ম বানায়, ঠিক আছে। এবং ম্যাথামেটিক্স আমাদের যে ওয়ান্ডারিং মাইন্ড, সেই মাইন্ডটাকে ফোকাস করাতেও কিন্তু ম্যাথামেটিক্স সাহায্য করে। ন্যাচারাল ফিলোসফি, ন্যাচারাল ফিলোসফি আমাদেরকে কিসে হেল্প করে? ডিপ থিঙ্কিং, জীবন সম্পর্কে গভীরভাবে ভাবতে ন্যাচারাল ফিলোসফি আমাদেরকে হেল্প করে। মরালিটি, মরালিটি মানে নীতিবিদ্যা, নীতিবিদ্যা আমাদের মধ্যে সিরিয়াসনেস জাগায়। আর লজিক অ্যান্ড রেটরিক, লজিক অ্যান্ড রেটরিক আমাদেরকে কিসে হেল্প করে? আমাদের যেভাবে আমরা জিনিসটাকে এক্সপ্রেস করছি, সেটাকে আরো ভালোভাবে এক্সপ্রেস করতে কে সাহায্য করে আমাদেরকে? লজিক অ্যান্ড রেটরিক। আচ্ছা, তোরা তো পুরো এসেটা পড়লি আমার সাথে। একটা জিনিস লক্ষ্য করেছিস তোরা, যে বেকন কিন্তু শুধুমাত্র মেনদের কথা বলছে, দে আর নট টকিং। বেকন কোথাও ওমেন লিখেছে? মেন শুড স্টাডি। কেন? আচ্ছা, বেকন বলছে যে, আচ্ছা আমি একটা আর্গুমেন্ট নিচ্ছি। সেটা হচ্ছে, বেকন বলছে যে কোনো একজন মানুষ যার মন এক জায়গায় বসে না, তার ম্যাথামেটিক্স পড়া উচিত। আচ্ছা, কারো মন যদি এক জায়গায় বসে না, সে কোনোদিন এখনকার যুগে ম্যাথামেটিক্স নিয়ে পড়বে? সে পড়বে না। সে কি নিয়ে পড়বে? সে ইংলিশ নিয়ে পড়বে। কারণ ইংলিশে কেমন মন চাই? ইংলিশে মন চাই ওয়ান্ডারিং, যে মন ঘুরে বেড়াবে, একটা লাইন পড়ে সে আপনার ভাবতে শুরু করবে যে কেমন ছিল না ছিল। তাহলে যার ইমাজিনেটিভ মাইন্ড, তার সে পড়ছে কি বর্তমান দিনে? ইংলিশ। কারণ ইংলিশ অনার্স, বেঙ্গলি অনার্স পড়ছে যাদের ইমাজিনেটিভ মাইন্ড, কারণ তাদের এটা ভাল লাগছে, তাদের কাছে ইংলিশ অনার্স, বেঙ্গলি অনার্স ইজি। কিন্তু বেকন বলছে যার মাইন্ড ইমাজিনেটিভ,
যার মাইন্ড ঘুরে বেড়ায় তাকে পড়া উচিত ম্যাথামেটিক্স। কেন বলছে? এবারে আমার মাইন্ড ইমাজিনেটিভ, আমি ম্যাথামেটিক্সে ভালো নই, বেকান আমাকে কি বলবে? বেকান আমাকে বলবে তুমি ম্যাথামেটিক্স পড়ো, তাহলে তোমার ওয়ান্ডারিং মাইন্ডটা ঠিক হবে। এখনকার দিনে এরকম করলে আর চাকরি পেতে হবে না, ঠিক আছে? যে আমার মাইন্ডটা ওয়ান্ডারিং, এর মানে ইংলিশ তৈরি হয়েছে আমার জন্য, আমি যদি ইংলিশ পড়ি তাহলে আমি দারুণ রেজাল্ট করব, আর ম্যাথামেটিক্স পড়লে প্রথম বছর 2বার ফেল করব। তারপর আমার মানসিক মানে ব্রেনের যে প্রবলেমটা সেটা ঠিক হয়ে যাবে, ওয়ান্ডারিং ব্রেনটা, কিন্তু আমি চাকরি পাওয়াটা আমার পক্ষে সমস্যা হয়ে যাবে। কিন্তু বেকান তো আর আমাদের মতো গরিব লোকেদের জন্য লিখছে না, বেকান লিখছে হচ্ছে আপকামিং রাজা, প্রিন্স, এদের জন্য। এদেরকে কমপ্লিট মানুষ তৈরি হতে হবে। তাই জন্য বলছে যে তোমার মাইন্ডটা যদি ওয়ান্ডারিং হয় তাহলে ইংলিশ পড়ে লাভ নেই, তাহলে পোয়েট্রি পড়তে হবে না, তাহলে তুমি কি পড়ো? তাহলে ম্যাথামেটিক্স করো। সো বেকান ইজ রাইটিং ইট ফর দ্য কিংস অ্যান্ড দ্য প্রিন্সেস, নট ফর পিপল লাইক অস, ঠিক আছে? আর বেকান যেই সময় লিখছে সেই সময় কিন্তু সমাজে নারীদের শিক্ষা সেইভাবে, যদিও কুইন এলিজাবেথ ওয়ান দারুণ শিক্ষিত ছিল, বাট কুইন এলিজাবেথ ওয়ান একটা এক্সেপশন ছিল। But Bacon is probably writing it for the men of his generation, especially for the upcoming kings and barons and things like that. তো সেইখানেই আমাদের এই এসেটা শেষ হচ্ছে। ইজ ইট টু টাফ? ল্যাঙ্গুয়েজটা একটু টাফ, বাট মেইন যে পারপাসটা সেটাকে আমি বোঝাতে সক্ষম, আই গেস সো। থ্যাংক ইউ।